প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মনোজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শহীদ মৌনন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আজকে আমি হাজির হয়েছি হিসাব বিজ্ঞান নিয়ে। তো আমি আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান করাবো। সেক্ষেত্রে এর আগে তোমাদের লেনদেন অধ্যায়ের 1 নম্বর অঙ্ক করানো হয়েছিল। আজকে আমি 2 নম্বর অঙ্ক তোমাদের করাবো। তো শিক্ষার্থীরা 2 নম্বর অঙ্ক সবাই বই বের করো। বইয়ের পেজ নম্বর 21। 21-এর 2-এর ক। 2-এর ক বলেছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে লেনদেন নয়, লেনদেন চিহ্নিত করতে হলে আমরা লেনদেন চিহ্নিত করার আগে শিখেছি। তো আমরা ঘর টেনেছি, তারিখ, বিবরণ, টাকা। তোমরা একটা ঘর টানো এভাবে। তো লেনদেন নয় এখানে কোনটা কোনটা আমরা পড়ে দেখতে পাচ্ছি যে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন দিয়েছে, আর হলো কি বলেছে যে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হয়, অর্থাৎ 2 তারিখ আর 12 তারিখ। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে 2017 সংক্ষেপে জানুয়ারি 2 কি বলেছে যে একজন ম্যানেজার নিয়োগ। তো আমরা এখানে লিখব একজন ম্যানেজার নিয়োগ। কত টাকা? টাকা হলো তোমার 18,000 টাকা। সবাই লিখে গেল শিক্ষার্থীরা। এরপর আছে জানুয়ারি 12 তারিখ কি বলেছে যে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন। আমরা এখানে লিখব ব্যক্তিগত তহবিল হতে ছেলের বেতন প্রদান। কত টাকা? 2,000 টাকা। আমরা কি করব? এখানে টান দিয়ে 18 দিয়ে কত? 20,000। এখানে একটা ডবল টান দেব। তো বুঝতে পারছো তোমরা এটা কিভাবে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে হবে। খ নম্বর বলেছে যে সয়েন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এখানে বলেছে, তোমরা একটু খেয়াল করো যে 1-এর খ নম্বর প্রশ্ন বলেছিল যে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। লেনদেন চিহ্নিত করতে বলছে, অর্থাৎ কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়, এবং চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি, মানে যেটা লেনদেন সেটারও ব্যাখ্যা করতে হবে, যেটা লেনদেন নয় সেটাও ব্যাখ্যা করতে হবে। আর 2-এর খ নম্বর প্রশ্ন বলেছে যে লেনদেনগুলোর অর্থাৎ যেগুলো লেনদেন শুধুমাত্র সেগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা আসি যেটা যেটা লেনদেন। তাহলে এখানে লেনদেন কোনটা কোনটা? প্রথমে আমরা আসি 2017 জানুয়ারি 1, এটা হলো লেনদেন। তাহলে আমরা এখানে লিখব লেনদেন। বলছে ব্যবসায় মূলধন আনা হলো। তাহলে আমরা কি লিখবো এখানে সমীকরণ বলতে ব্যবসায় মূলধন আনয়ন করায় A=L প্লাস E সমীকরণে A সমান সম্পদ, নগদ বৃদ্ধি ও E সমান মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো দেখো তোমরা এভাবে করে ফেলো। তারপরে আমরা এখানে একটি স্কেল দিয়ে দাগ দিব। এরপরে আসো জানুয়ারি 2 তারিখ কি বলেছে
2 তারিখ যেহেতু লেনদেন নয় তাহলে এটা আসবে না, তাহলে আমরা দিব কত তারিখ? 7 তারিখ। বলেছে ধারে পণ্য বিক্রয়, তাহলে এটা কি? এটা লেনদেন। তাহলে লিখতে হবে এখানে ধারে পণ্য বিক্রয়ের ফলে এ সমান সমান এল প্লাস ই সমীকরণে এ সমান সম্পদ দেনাদার বৃদ্ধি এবং ই সমান মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এরপরে আসো, বলেছে যে নগদে মণিহারি ক্রয় 10 তারিখ, এটিও লেনদেন। তাহলে লিখব নগদে মণিহারি ক্রয় করার ফলে নগদে মণিহারি ক্রয় করেছে, তাহলে আমরা কি লিখবো? এ সমান সমান এল প্লাস ই সমীকরণে এ সমান সম্পদ নগদ হ্রাস ও ই সমান মালিকানা সত্ত্ব হ্রাস। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, এরপরে আসো, বলছে 20 তারিখ। 20 তারিখ বলছে সুমনা ট্রেডার্স এর নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্স থেকে 30,000 টাকা পাওয়া গেল, মানে আমরা সুমনা ট্রেডার্স একটা প্রতিষ্ঠান যেখানে আমরা আগেই কিছু বাকিতে বিক্রয় করেছিলাম, সে আমাদেরকে এখন টাকা দিচ্ছে। তাহলে কি হবে? আমার প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাবে, আর দেনাদার যে বৃদ্ধি পেয়েছিল যখন বিক্রি করেছিলাম সেই দেনাদারটা কমে যাবে। তাহলে এখানে লিখতে হবে যে লেনদেন। তাহলে কি লিখতে হবে? যে সুমনা ট্রেডার্সের নিকট থেকে পাওয়ার ফলে এ সমান সমান এল প্লাস ই সমীকরণে কি বলেছে? এ সমান সম্পদ নগদ বৃদ্ধি এবং ই সমান এবং এ সমান সম্পদ দেনাদার হ্রাস। ওকে, এরপর বলেছে 25 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ। তো বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তাহলে আমরা এটা দেখবো যে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করায় কি হয়েছে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে কি হবে? আমার নগদ টাকা কমবে। আমরা 25 তারিখ দিব যে লেনদেন। তাহলে কি লিখবো? তোমরা এখানে দেখা যাবে কিনা আমি মুখে বলছি। বিজ্ঞাপন
বাবদ পরিশোধ করায় এ সমান এল প্লাস ই সমীকরণে এ সমান সম্পদ নগদ হ্রাস ই সমান মালিকানা সত্ত্ব হ্রাস। তো তোমরা এটা তুলে নাও, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ঠিক করে নাও। আমি একটু বলি তোমাদের যে 1 তারিখ যেটা বলেছে ব্যবসায় মূলধন আনয়ন করা হলো, অর্থাৎ ব্যবসা, আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করলাম, এর জন্য ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে কি বলেছে, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়ের ফলে কিসের সৃষ্টি হয়, দেনাদারের সৃষ্টি হয়। তো ধারে পণ্য বিক্রয় করেছি, সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং ই সমান মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি হওয়ার কারণ হলো যে আমরা যেহেতু ধারে বিক্রয় করেছি, আমরা ধারে করি আর নগদে করি। বিক্রয় করলে আমাদের মুনাফা হয়, যেহেতু আমরা খাতায় লিখে রাখি বাকিতে বিক্রয় করলে, আর নগদে বিক্রি করলে খাতায় লিখি না। তো সেক্ষেত্রে আমার কি হয়েছে, এখানে মালিকানা সত্ত্ব অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। আয় যেহেতু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, সেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধি করেছে। নগদে মণিহারি ক্রয় করার ফলে এই সমীকরণে এ সমান সম্পদ নগদ হ্রাস এবং ই সমান মালিকানা সত্ত্ব হ্রাস, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে এবং কি হয়েছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। নেক্সট হলো সুমনা ট্রেডার্স এর নিকট থেকে পাওয়া গেল। এটা আমি আগেই বলেছি যে সুমনা ট্রেডার্স একজন প্রতিষ্ঠান যেখান থেকে আমরা টাকা পেয়েছি। কেন পেলাম, তার কাছে আমরা টাকা পেতাম, যেহেতু পেতাম সেহেতু যখন বাকিতে বিক্রয় করেছিলাম তখন দেনাদার বৃদ্ধি পেয়েছিল, আর সে এখন আমাকে টাকা দিচ্ছে, তাই দেনাদার কমে যাচ্ছে। আর যেহেতু টাকা দিচ্ছে সেহেতু নগদ সম্পদ বাড়ছে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। বিজ্ঞাপন তোমরা জানো যে প্রতিষ্ঠানের প্রচারের জন্য এটা ব্যয় হয়। তো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলে কি হবে, প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে আর মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে। তো শিক্ষার্থীরা তোমরা 1 এর ক খ 2 এর ক খ অঙ্ক দেখলে, এবার আমি তোমাদের অঙ্ক করাবো 2 এর গ নম্বর অঙ্ক। তোমরা সাথে থাকো। এবং আমি এখানে একটা কথা বলি যে তোমাদের গতদিন বিবরণী ছক টানা শেখানো হয়েছিল এবং আজকেও আমি একই বিষয়টা গতদিন কম্পিউটারে দেখাচ্ছি, আজকে আমি বোর্ডে দেখাবো, তোমরা একটু খেয়াল করো। তো শিক্ষার্থীরা আজকে তোমরা দেখো যে গ নম্বর বলেছে যে চয়ন বাজারের লেনদেন গুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো আমি এটা মুছে দিলাম আমার ঘর করার সুবিধার্থে। তো দেখো এটা একটা খাতা মনে করো, তো খাতাতে তোমরা প্রথমে কি করবা, প্রথমে একটা সুন্দর করে এরকম দাগ টানবা, দাগ টানার পর মাঝখানে একটু ফাঁকা রাখবা, রেখে একটু দূরে দাগ দিবা, এরকম দিয়ে এরকম দিবা। দেওয়ার পরে ধরো আমাদের এটা সীমানা রেখা, যে আমরা এই পজিশনে একটা দাগ, এটা খাতার শেষ সীমানা ধরে নাও। তখন আমরা কি করব, এখানে একটা মন্তব্যের ঘর দিব। কিসের ঘর দিব, মন্তব্যের ঘর দিব। তারপরে কিসের ঘর দিব, তারপরে দিব আমরা হলো একটা মালিকানা সত্ত্বের ঘর। তারপরে কি দিব, এখানে একটা প্লাস চিহ্নের ঘর। তারপরে আমরা এখানে একটা ঘর দিব, এখানে একটা সমান সমানের ঘর। এখানে দিব আমরা একটা তারিখের ঘর, এখানে দিব একটা উদ্বৃত্তের ঘর। এখন দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত একটা দাগ দিব, এখান থেকে একটা ঘর দিব। এখানে একটা জিনিস মনে রাখবা যে এইখানে একটা দাগ দিব, সেই দাগটা অবশ্যই এই পর্যন্ত। ওকে, এইখানে এটুকু হবে না, এটুকু মনে রাখতে হবে। আর এখান থেকে আমরা মোটামুটি 4টা ঘর নিব। অঙ্ক যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের বেশি লাগতে পারে, তো আপাতত 4টে ঘর নিলে হয়ে যাবে আশা করছি। এই মোটামুটি ঘরটা না, তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে লিখবো হলো তারিখ, এখানে লিখবো উদ্বৃত্ত,
সম্পদ, দায়, মালিকানা, সত্ত্ব, মন্তব্য। প্রথমে এখানে লিখব নগদ। এখানে আমরা লিখতে পারি আগে ঋণ আর হলো পাওনাদার। এখানে লিখব 2017। দেখো তোমরা অঙ্কটা কিভাবে শুরু করি। বলছে ব্যবসায় মূলধন আনা হলো, তাহলে ব্যবসায় মূলধন আনা হলে আমার কি হবে, নগদ বাড়বে। আমরা খ নম্বরে করেছি নগদ বাড়বে। কত টাকা বাড়বে? ৭৫,০০০ টাকা বাড়বে। খেয়াল করো তোমরা। আর মালিকানা সত্ত্ব বাড়বে কত? ৭৫,০০০ টাকা। তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটা করে ফেলো। তাহলে এইটা হলো জানুয়ারি 1। তাহলে আমি কি করব, এইটার এখন দাগ টেনে দেবো। খেয়াল করো তোমরা, সবাই খেয়াল করো। এই দাগ টেনে দিলাম, দিয়ে কি করব আমরা এখানে লিখব উদ্বৃত্ত। কত? উদ্বৃত্ত যা ছিল তাই, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে টাকা আসার পর আর কোনো খরচ হয়নি, তার কারণে যা ছিল তাই। এরপরে তোমরা খেয়াল করো যে আমরা এর নিচ দিয়ে একটা টাকা বসাবো, এই জায়গা রেখে আমরা একটা দাগ দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এরপরে আমরা তারিখ কত আমাদের হলো জানুয়ারি 7। তাহলে এইখানে লিখবো আমরা জানুয়ারি 7। কি বলেছে? ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয় আমাদের কি হবে? দেনাদার। তাহলে এখানে সম্পদ পাশে দেনাদারের ঘর হবে। তাহলে কত টাকার পণ্য বিক্রি করেছে? ৫০,০০০ টাকা। তাহলে আমাদের কি হবে? ৫০,০০০ টাকা দেনাদার বাড়বে। ৫০,০০০ টাকা কি হবে? মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমার এখন উদ্বৃত্ত নির্ণয় করব। দেখো উদ্বৃত্ত কত? এখানে ৭৫,০০০ টাকা, এখানে কত? ৫০,০০০ টাকা, এইখানে হলো কত? আমরা এটা যোগ করব। তাহলে কত হবে? ৫০ আর ৭৫ হবে ১,২৫,০০০ টাকা। দেখো তোমরা। এরপরে আছে যে নগদে মণিহারি ক্রয়। তাহলে আমি ঠিক একই প্র্যাকটিসে আবার এখানে একটা দাগ দেবো। কিভাবে দাগ দেবো? এইভাবে, যাতে আমরা একটা টাকার ঘর রাখতে পারি। তাহলে উদ্বৃত্ত এখানে জানুয়ারি কত? এখানে জানুয়ারি হলো 10 তারিখ। বলেছে কি নগদে মণিহারি ক্রয়। তাহলে আমরা কত টাকা নগদে মণিহারি ক্রয় করেছি? ২,২০০ টাকা। তাহলে কি করতে হবে? আমার মালিকানা সত্ত্ব কি হয়েছে? কমে গেছে, এবং নগদ টাকা কমে গেছে। তাহলে ২,২০০। তোমরা খেয়াল করো, আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়েছি। আমরা ব্র্যাকেট না দিয়ে যদি আমরা মাইনাস চিহ্ন দিই তাও হবে। তো মাইনাস চিহ্ন দিলে অনেক সময় লক্ষ্য করা যায় না, তার কারণে আমরা কি করব, মাইনাস চিহ্ন ব্র্যাকেট চিহ্ন দিব। তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে। তাহলে এইটার উদ্বৃত্ত কত? ৭৫,০০০ থেকে ২,২০০। ৭৫,০০০ থেকে ২,২০০ বিয়োগ করো তোমরা। ৭৫,০০০ মাইনাস ২,২০০, তাহলে কি হবে? ৭২,৮০০। ৭২,৮০০। এখানে হবে ৫০,০০০, আর এখানে ১,২৫,০০০ মাইনাস ২,২০০, তাহলে ১,২২,৮০০। তো শিক্ষার্থীরা দেখো তোমরা, এরপরে আমাদের কত বলছে যে ২০ তারিখ। ২০ তারিখ। তাহলে আমরা কি করব, আবার একটা দাগ টেনে নেবো এখানে। কিভাবে? এইভাবে ২০ তারিখের জন্য একটা দাগ টানবো। তো লিখবো এখানে জানু ২০। সুমনের ডেটসের নিকট হতে ৩০,০০০ টাকা পাওয়া গেল। তাহলে আমার কি হবে? ৩০,০০০ টাকা বাড়বে, নগদ বাড়বে, কারণ টাকা পেয়েছি। আর কি হলো? দেনাদার কমবে। সুমনাটের দেনাদার ছিল, তাহলে দেনাদার কমবে। তাহলে আমার উদ্বৃত্ত আসো কত হবে? ৭২,৮০০ থেকে ৩০,০০০ টাকা কি হবে? যোগ হবে। তাহলে ৭২,৮০০
যোগ কত 30,000, তাহলে 1,02,800, 1,02,800। এখানে কত 20,000, এখানে কত 1,22,800। তারপরে এরপরে আসো, এরপর বলেছে হলো বিজ্ঞাপন বাবদ পরিশোধ। তাহলে বিজ্ঞাপন বাবদ পরিশোধ আমরা এখানে একটা দাগ দিয়ে নিব আবার ওটার মতোই। বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত তারিখ? এটা হলো 25 তারিখ। 25 তারিখ কি বলছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। তাহলে আমার কি হবে? নগদ কমবে কত টাকা? 1500 টাকা। আর কি হবে? মালিকানা সত্ত্ব কমবে 1500 টাকা। তাহলে 1,02,800 মাইনাস 1500, তাহলে কত? 1,01,300। আর কি 1,22,800 মাইনাস 1500, তাহলে 1,21,300। আর এইটার উদ্বৃত্ত 20,000। তো দেখো, তাহলে আমাদের এখন কথা হলো উদ্বৃত্ত এখানে 1,01,300 আর 20,000, তাহলে যোগ করলে কত হবে? 1,21,300 ডবল টার্ম। আর এটা কত? 1,21,300। তোদের মনে হলো যে এই ঘরে কিছু নাই, আমরা এখানে লিখে দেবো, ঘর ফাঁকা রাখবো না। যন্ত্রপাতি, আসবাবপত্র, এইভাবে করতে হবে। আর এখানে লিখবো কি? এখানে লিখবো মোট। আর কি করব? আমরা প্রথমে এখানে একটা সমান সমান দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে হলো দুইটা, প্রতি ঘরে দুইটা করে। প্রতি ঘরে দুইটা করে, এখানে একটা, এখানে একটা। আর এগুলোতে আমরা প্লাস চিহ্ন দিব একটা করে। আর এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে মন্তব্যে লিখতে হবে মূলধন আনয়ন। আর এখানে কি ছিল? 7 তারিখে ছিল আমাদের হলো ধারে পণ্য বিক্রয়, তাহলে এখানে লিখবো যে আমরা আয়। তারপরে 10 তারিখে লিখবো হলো, 10 তারিখে লিখবো ব্যয়। আর লিখবো কি? 25 তারিখে লিখবো বিজ্ঞাপন বাবদ পরিশোধ। এখানে লিখবো ব্যয় অবলিক খরচ লিখলেও হবে, ঠিক আছে। এই মোটামুটি তোমার হলো বিবরণী ছক। আর উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এখানে নাম্বার দিতে হবে যে 2-এর গ, 2-এর গ চয়ন বাজার, এখানে লিখতে হবে চয়ন বাজার। চয়ন বাজার এর বিবরণী ছক। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা অঙ্কটা কিভাবে করলাম। তো এই ঠিক একইভাবে তোমাদের 3 নম্বর অঙ্ক গতদিন করতে বলেছিলাম, তোমরা করেছো কিনা সেটা আমাকে কেউ পাঠাওনি এ পর্যন্ত। যদি পাঠাও তাহলে আমি দেখতে পেতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী দিন আমরা এই অধ্যায়ের 3, 4, 5 যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।